তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সেলিম এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। পুরান ঢাকার রাসায়নিকের গুদাম সরাতে হচ্ছে রোডম্যাপ, স্থায়ী জায়গার আগে অভিযান বন্ধের দাবি। অন্যের দুর্নীতি খোঁজার আগে দুদককে স্বচ্ছ হতে বলল হাইকোর্ট, জাহালমকে নিয়ে প্রতিবেদনে ক্ষোভ। রাজনৈতিক কারণে খালেদাকে চিকিৎসা বঞ্চিত রাখার অভিযোগ বিএনপির, নাকচ আওয়ামী লীগের। ওয়েলিংটন টেস্টেও মুশফিককে পাওয়া নিয়ে শঙ্কা, চোটের পর প্রথমবার ক্রিকেট বলে অনুশীলন। আপনাদের সমস্যার সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসবো খবরের শেষ অংশে। স্থায়ী জায়গা না হওয়া পর্যন্ত পুরান ঢাকা থেকে রাসায়নিকের মজুদ ছড়াতে রাজি নন ব্যবসায়ীরা। হয়রানির অভিযোগ তারা বরং তুলে এটি বন্ধের দাবি জানিয়েছেন। তবে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন এরই মধ্যে দক্ষিণ ঢাকার মেয়র। তবে সমস্যার সমাধানে শিগগিরই রোডম্যাপ তৈরির কথা বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। দেখেন, এই যে ব্যবসায়ীরা যখন ব্যবসায়ীদের সঙ্গে এই চুরিহাট্টার ঘটনার পর যখন বৈঠকটি হলো, প্রথমেই ব্যবসায়ীরা এই শঙ্কার কথা তুলেছিলেন যে তাদেরকে হয়রানি করা হবে এবং সরকার এবং প্রশাসন থেকে তাদেরকে বলা হয়েছিল হয়রানি হবে না। আমরা দেখলাম যে অভিযান শুরু থেকেই ব্যবসায়ীরা বাধা দিচ্ছে। তবে এটাও সত্যি যে একটি স্থায়ী জায়গা না করে সরানো হলে ব্যবসায়ীদের একটা বাড়তি খরচ হয়ে যায়। একবার এক জায়গায় রাখা হবে, তারপর আবার স্থায়ী জায়গায় স্থানান্তর করা হবে, তো এগুলো ব্যবসায়ীদের নানা রকম সমস্যাও হয়। তবে আমরা অবশ্যই ভরসা রাখতে পারি প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি বলেছেন যে একটি রোডম্যাপ করা হবে। আমার মনে হয় তিনি ব্যবসা বান্ধব এবং সমস্যার আশু সমাধান হবে। যাই হোক, প্রতিবেদনটি দেখি। চকবাজারের চুরিহাট্টায় গত ২০ ফেব্রুয়ারি ভয়াবহ আগুনে প্রাণ হারান ৭১ জন। এরপরই পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরাতে কঠোর অবস্থানে সরকার। দক্ষিণ সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থার সমন্বয় অভিযানের নামে টাস্কফোর্স। তবে অভিযানের সময় বেশ কয়েকবার ব্যবসায়ীদের বাধার মুখে পড়েছে টাস্কফোর্স। এমন পরিস্থিতিতে পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ব্যবসা ও সমাধানের উপায় নিয়ে বুধবার নগর ভবনে মুক্ত আলোচনার আয়োজন করে দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে রাসায়নিক পল্লী না হওয়া পর্যন্ত পুরান ঢাকা থেকে ব্যবসা গোটাতে আপত্তি তুলে ধরেন ব্যবসায়ীরা। অভিযানের নামে টাস্কফোর্স হয়রানি করছে বলেও দাবি করেন তারা। টাস্কফোর্স যে তৈরি হয়েছে, এই টাস্কফোর্স আমাদের উপরে জুলুম করতেছে, অত্যাচার করতেছে। নির্ধারিত কেমিক্যাল পল্লী যখন গঠন হবে, আমাদের সমস্ত কেমিক্যালের গুদাম ওয়্যার হাউস আমরা ট্রান্সফার করে নিয়ে যাব। কাজে আমাদেরকে একটু সুযোগ দেন। সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সমস্যার স্থায়ী সমাধানে কেরানীগঞ্জের বিসিক এলাকায় রাসায়নিক পল্লী গড়ে তোলা হবে। সেখানে সব ধরনের রাসায়নিকের গুদাম ও কারখানা সরাতে রোডম্যাপ তৈরি হবে ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে। এর আগে অতিদার্য ২৯টি রাসায়নিক ছাড়া অন্যগুলোর ব্যবসা পুরান ঢাকায় চালাতে বাধা নেই বলেও জানান তিনি। ওল্ড টাউনের যারা প্রতিনিধিরা আছেন, আপনাদেরকে নিয়ে, বেজাকে নিয়ে এবং শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে, বিসিককে নিয়ে আমরা সবাই আমার নেতৃত্বে আমি কিন্তু আগামী সপ্তাহ আমি বসতে চাই। আমরা একটা রোডম্যাপ ঠিক করে নিব যে কিভাবে আমরা আপনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা আপনাকে মুভ করতে পারি। দক্ষিণ ঢাকার মেয়র জানান, পুরান ঢাকায় টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে। তবে ব্যবসায়ীদের হয়রানি ঠেকাতে সতর্ক থাকার আশ্বাস দেন তিনি। নাগরিক জীবনের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য গঠিত টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে, কিন্তু কোনো ক্রমেই কোনো ব্যবসায়ীকে হয়রানি করা কিংবা যে সমস্ত রাসায়নিক কিংবা অন্যান্য মালামাল যেগুলো ঝুঁকিপূর্ণ নয় সেগুলোর ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা যাবে না। অভিযানে প্লাস্টিক পণ্যের কারখানাও বন্ধ করা হচ্ছে, এমন অভিযোগ জানান ব্যবসায়ীরা। এর পরিপ্রেক্ষিতে প্লাস্টিক পণ্য ঝুঁকিপূর্ণ কিনা তা ৪৮ ঘন্টার মধ্যে জানাতে বিস্ফোরক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অনুরোধ জানান মেয়র। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেন, নরওয়ে এবং ডেনিসের ৩ রাষ্ট্রদূত। বুধবার গুলশানের বেল টাওয়ারে এই অনুষ্ঠানে বাংলাদেশের বিদেশি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় দেশের বর্তমান বিকাশমান অর্থনীতি এবং বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। 3 রাষ্ট্রদূতই বাংলাদেশের অর্থনীতির পরবর্তী অগ্রযাত্রায় সহায়তা দেওয়ার আশ্বাস দেন। বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এখন বিনিয়োগ বান্ধব পরিস্থিতি তৈরি হয়েছে। দুপুর 3:30 থেকে বিকেল 5টা পর্যন্ত এই মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনীতির বর্তমান ইতিবাচক দিকগুলো নিয়েও কথা বলেন তারা। এ সময় প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে শিল্প কারখানা প্রসারে সকলেই একমত পোষণ করেন। চকবাজারে আগুনে পুড়ে নিহত 11 জনের পরিচয় শনাক্ত করেছে সিআইডির ফরেনসিক বিভাগ। ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্তের পর 8 মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। ফরেনসিক প্রতিবেদন মামলার তদন্ত কর্মকর্তাকে হস্তান্তরের কথা জানিয়েছে সিআইডি। অতিরিক্ত ডিআইজি রেজাউল হায়দার দুপুরে সাংবাদিকদের জানান, শনাক্ত হওয়া 11 জনের মধ্যে নারী 2 জন ও 9 জন পুরুষ। বাকি 8 জনের পরিচয় নিশ্চিত করতে আরও 10 থেকে 12 দিন সময় লাগতে পারে। দুর্ঘটনার পর হাসপাতাল মর্গে রাখা 67 মরদেহে 256 জন স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। 20 ফেব্রুয়ারি চুরিহাট্টার আগুনে ঘটনাস্থলে মারা যান 67 জন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও 4 জনের। সব মিলিয়ে ওই আগুনে এখন পর্যন্ত 71 জনের মৃত্যু হয়েছে। আজকে এখনো পর্যন্ত 8 জন স্বজন এসছেন আমাদের এখানে। আমাদের যে ইনভেস্টিগেশন অফিসার উনি 8 জনের বিষয়ে উনি ফাইনাল রিপোর্ট দিচ্ছেন। আমরা সেই তাদের মরদেহগুলো আসার পরে আমাদের যে প্রসিডিউর আছে শেষ করে স্বজনদের কাছে আমরা হস্তান্তর করব। এ বিষয়ে আরও জানাতে ঢাকা মেডিকেল থেকে যোগ দিয়েছেন সহকর্মী সোলাইমান হোসেন। সোলাইমান, সবার মরদেহ হস্তান্তর কি সম্পন্ন হয়েছে কিনা, আর বাকি যে 3 জন আছেন তাদের মরদেহ কবে হস্তান্তর করা হতে পারে? হ্যাঁ, গত ফেব্রুয়ারির 20 তারিখে চকবাজার চুরিহাট্টায় যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, যে 19টি অজ্ঞাত মরদেহ ছিল, তাদের সিআইডি ফরেনসিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদের 11 জনের মরদেহর স্বজনদের সাথে যোগাযোগ করে তাদের পরিচয় নিশ্চিত করেছে ঢাকা জেলা প্রশাসন এবং সিআইডি পুলিশ। তো আজকে 8 জনের স্বজনদের সাথে যোগাযোগ করে তাদের মরদেহ 8 জনের মরদেহ তাদের স্বজনদের কাছে কিছুক্ষণ আগেই শেষ মরদেহটি হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ এ পর্যন্ত আমরা যেটা বলতে পারি 11 জনের মধ্যে 8 জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়ে গেছে। আর বাকি যে 3 জনের মরদেহ রয়েছে সেটি আগামীকাল সকাল 8টায় ঢাকা মেডিকেলের মর্গ থেকে সেই মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আপনি জানেন যে এই মরদেহগুলো রাজধানীর বিভিন্ন হিমঘরে রাখা হয়েছিল। সিআইডির ফরেনসিক পরীক্ষা নিরীক্ষা শেষে আজকে দুপুরেই অর্থাৎ দুপুরে পরপরই সেই মরদেহগুলোকে ঢাকা মেডিকেলের মর্গে এনে একত্রিত করা হয়। তারপরে স্বজনদের সাথে যোগাযোগ করে এখানকার ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগ এবং ঢাকা জেলা প্রশাসনের কাগজপত্র মিলিয়ে এবং সকল ধরনের অফিসিয়াল কাজকর্ম শেষ করে তাদের কাছে হস্তান্তর করা হয় এবং সাথে তাদেরকে মরদেহগুলো দাফন করার জন্য 20 সুলাইমান, আরেকটি বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে। এখনো চিহ্নিত হয়নি 8টি মরদেহ। এই মরদেহগুলোর জন্য দাবিদার কতজন, মানে কতজন মানুষ দাবি করছে যে তাদের স্বজনদেরকে এখনো খুঁজে পায়নি? হ্যাঁ, আমি ঢাকা জেলা প্রশাসন থেকে যেটি জানিয়েছে যে তারা আসলে এই ব্যাপারে এখনো কোনো প্রকারে কথা বলতে রাজি হননি। তারা যেটা জানিয়েছেন যে তারা আসলে ডিএনএ নমুনা শনাক্ত করে বাকি যেই মরদেহগুলো রয়েছে তারা মিলিয়ে যখন চূড়ান্তভাবে তারা নিশ্চিত হতে পারবেন ঠিক তখনই তারা প্রকাশ করবেন এবং তারা ওই ফোন নাম্বারগুলো রেখে দিচ্ছেন যে যাদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করছেন এবং যে মরদেহ। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী সোলাইমান হোসেন। অন্যের দুর্নীতি খোঁজার আগে দুর্নীতি দমন কমিশনকে পরিশুদ্ধ হতে বলেছে হাইকোর্ট। সংস্থার ভেতরের দুর্নীতিবাজদের চিহ্নিত করে ব্যবস্থা নিতেও বলেছে আদালত। বিনা দোষে কারাভোগ করা জাহালমের বিষয়ে দুদকের তদন্তের ব্যাখ্যা গ্রহণের সময় এ মন্তব্য করেন বিচারপতি FR নাজমুল আহসান এবং বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চ। সোনালী ব্যাংকের প্রায় 18.5 কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে আবু সালেক নামের এক ব্যক্তির বিরুদ্ধে 33টি মামলা করে দুদক।
কিন্তু তদন্ত কর্মকর্তাদের ভুলে সালেকের বদলে ৩ বছর ধরে কারাগারে কাটাতে হয় টাঙ্গাইলের পাটকল শ্রমিক জাহালমকে। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে কারাগার থেকে মুক্তি পান জাহালম। স্বপ্রণোদিত রুলে জাহালমের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চায় হাইকোর্ট। এছাড়া ভুল তদন্তের বিষয়ে দুদকের ব্যাখ্যা চেয়ে প্রতিবেদন চায় আদালত। বুধবার দুদক প্রতিবেদন দেওয়ার পর জাহালমের ক্ষেত্রে সংস্থাটির দায়িত্বহীনতার তীব্র সমালোচনা করে হাইকোর্ট। দুদকের প্রতিবেদনে তদন্ত কর্মকর্তার দায় অস্বীকার করা হলেও আদালত বলেছে প্রতিবেদনটি বিশদভাবে খতিয়ে দেখা হবে। ঋণ জালিয়াতির ঘটনার সঙ্গে 18টি ব্যাংকের সম্পর্ক থাকলেও দুদক কেন মাত্র 5টি ব্যাংকের বিষয়ে প্রশ্ন তুলছে তা নিয়েও ক্ষুব্ধ হাইকোর্ট। আপনারা ভিতরে বলছেন 18টি ব্যাংকের কথা, 33টি শাখার কথা, তাহলে 5টি ব্যাংক কেন? এখানে কি কোনো পিক অ্যান্ড চুজের কোনো বিষয় আছে কিনা? দুদকের যে শিডিউল আছে তার ভিতরে থেকেও দুদক কাজ করতে পারে বলে আদালত মনে করেন। দুদকের আইনজীবী বলছেন আদালত যেসব প্রশ্ন তুলেছে সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আবারও দেবে দুদক। আদালত কোয়েরি করেছেন যে চার্জশিট থেকে আপনারা দেখাবেন, ফাইনাল রিপোর্ট থেকে দেখাবেন আপনাদের ডেট অফ নলেজ কখন এবং আপনারা কী স্টেপ নিয়েছেন, আপনারা প্রসিকিউশন উইথড্রয়ালের জন্য বা জামিনের বিরোধিতা না করার জন্য আপনারা কী স্টেপ নিয়েছেন সেগুলো আপনারা আমাদেরকে দেখাবেন। তো ইনশাল্লাহ পরবর্তীতে 10 এপ্রিলের মধ্যেই আশা করি আমরা বাকি কাগজ পেয়ে গেলে আমরা আরেকটা এফিডেভিট দিব। শুনানিতে আদালত বলে দুদক একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সম্পর্কে সাধারণ মানুষের ধারণা খারাপ হোক, আদালত তা চায় না। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাঙ্গাইলে যুবলীগ নেতা শামীম ও মামুন হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে 6 মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি AK M আসাদুজ্জামান ও বিচারপতি SM মুজিবুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। তবে এর বিরুদ্ধে আপিলে যাচ্ছে রাষ্ট্রপক্ষ। টাঙ্গাইল সদর উপজেলার বাখিল ইউনিয়ন যুবলীগের নেতা শামীম ও মামুন 2012 সালের 16 জুলাই টাঙ্গাইল শহরে গিয়ে নিখোঁজ হন। পরদিন শামীমের মা আসিয়া খাতুন সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরের বছর টাঙ্গাইল আদালতে হত্যা মামলা দায়ের করেন মামুনের বাবা। পরে এ মামলায় গ্রেপ্তার খন্দকার জাহিদ, শাহাদাত হোসেন ও হিরণ মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের জবানবন্দিতে হত্যার নির্দেশদাতা হিসেবে আমানুর রহমান খান রানার নাম আসে। এদিকে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় রানা জামিন আবেদনের উপর শুনানি করতে সোমবার পর্যন্ত সময় দিয়েছে রাষ্ট্রপক্ষ। আমানুর রহমান খান রানার নির্দেশ এবং মদদে এই শামীম এবং মামুনকে হত্যা করা হয়। বর্তমানে এখনও পর্যন্ত মামলাটি তদন্তাধীন। এই মামলায় আমানুর রহমান রানাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার দেখানোর ফলশ্রুতিতে সে এখনও পর্যন্ত জেলে আটক আছে। আমরা আজকের যে আদেশ হয়েছে এই আদেশের বিরুদ্ধে আপিল করব। কুমিল্লায় বাসে আগুন দিয়ে 8 জনকে পুড়িয়ে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 6 মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি AK M আসাদুজ্জামান এবং বিচারপতি SM মুজিবুর রহমানের বেঞ্চ সকালে এ আদেশ দেন। খালেদা জিয়াকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না জানাতে রুলও দেওয়া হয়েছে। গত 4 ফেব্রুয়ারি কুমিল্লার বিচারিক আদালতে খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করা হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। 2015 সালের 3 ফেব্রুয়ারি বিএনপি জামায়াত সহ 20 দলীয় জোটের হরতালের সময় 14 গ্রামে একটি নৈশ কোচে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে মারা যান 8 জন। পরদিন 14 গ্রাম থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে 2টি মামলা করা হয়। মাসের জন্য জামিন প্রদান করেছিল। এই আদেশের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে আমাদের পদক্ষেপ নেব। আমাদের CMP বা রেগুলার ক্রিমিনাল পিটিশন আমরা দাখিল করব। বেগমদের বিরুদ্ধে জামিনের জন্য আর 2টো মামলা আছে, যেগুলোতে জিয়া চ্যারিটেবল ট্রাস্টে যেটা সাজা হয়েছে সেটার হাইকোর্ট থেকে আমাদের জামিন নিতে হবে। আর জিয়া অরফানেজ ট্রাস্টে যেটা সাজা বাড়িয়ে দিয়েছে সেটাও আমাদের অ্যাপিলেট ডিভিশন থেকে আমরা লিপিটিশন ফাইল করছি, অ্যাপিলেট ডিভিশন জামিন নিতে হবে। যে 2টো মামলা সাজা দিয়েছে ওই 2টো বাদে আর সবগুলো মামলা উনি জামিনে আছেন। রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে চিকিৎসা বঞ্চিত করা হচ্ছে এমনটি দাবি করেছেন বিএনপি নেতারা কিবরিয়া। তবে এ দাবি মানতে নারাজ কিন্তু আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন যে কারাগারে নজিরবিহীন সুযোগ সুবিধা পাচ্ছেন খালেদা জিয়া এবং তার জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করেছে সরকার। দেখেন, খালেদা জিয়ার এই চিকিৎসা নিয়ে শুরু থেকেই বিএনপির নেতারা অভিযোগ করে আসছেন এবং সরকার
বহুবার এটা নিয়ে কথা হয়েছে, সরকার কিন্তু আন্তরিকতা দেখিয়েছেন। একবার বঙ্গবন্ধু মেডিকেলে আনার কথা হচ্ছিল, তিনি রাজি হচ্ছিলেন না, এমন নানা রকম টানাপোড়েন চলছে। আসলে আগে দরকার চিকিৎসাটা, যে অবস্থায় থাকুন না কেন তিনি, এবং যেখানেই নিয়ম অনুযায়ী চিকিৎসা নেওয়ার কথা সেটি আগে, সবচেয়ে আগে জরুরি। কারণ একজন বয়োজ্যেষ্ঠ নেত্রী, তিনি যে কোনো সময় ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যেতে পারেন। আমরা দেখেছি ওবায়দুল কাদেরের কী অবস্থা হলো। সুতরাং চিকিৎসা নিয়ে আসলে কোনো রকম তালবাহানা না করে যখন যেটা অ্যাভেলেবল, যেটা সম্ভব সেটাতেই যাওয়া উচিত, যদি তাকে আমরা সুস্থ দেখছি। এবং সরকার নিশ্চয়ই আন্তরিকতার সঙ্গে বিষয়টা দেখবেন। বিএনপির নেতাদের অভিযোগগুলোও নিশ্চয়ই তারা আমলে নেবেন। আমরা প্রতিবেদনটি দেখি। খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপি। 1.5 ঘন্টার কর্মসূচিতে বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকার হস্তক্ষেপেই জামিন পাচ্ছেন না খালেদা জিয়া। চেয়ারপারসনের মুক্তিতে আন্দোলনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা। সরকারের রাজনৈতিক প্রভাবের কারণে আজকে জামিন যোগ্য একজন আসামি, তাই তিনি জামিন পাচ্ছেন না একটি মাত্র কারণে, কারণ এই সরকারের হিংস্র নীতির কারণে আজকে আমরা বেগম খালেদা জিয়াকে বের করতে পারছি না। বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটার পর একটা মামলা দিয়ে তাকে আটক করে রাখা হচ্ছে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্রের মাতা হিসেবে অভিষিক্ত হয়েছেন। তবে বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগ নেতারা। আগারগাঁয়ে তথ্য কমিশনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কারা কর্তৃপক্ষের সিদ্ধান্তে খালেদা জিয়াকে নজিরবিহীন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আর ধানমন্ডিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের দাবি, চিকিৎসকের নির্দেশনা মতোই চিকিৎসা পাচ্ছেন বিএনপির চেয়ারপারসন। কাকে কোথায় কিভাবে চিকিৎসা দিতে হবে সেই সিদ্ধান্তটা তারাই নিয়ে থাকে। এই ক্ষেত্রে সরকারের বা আমাদের রাজনৈতিক দলের এখানে কোনো ভূমিকা নেই বা এখানে কোনো কথা থাকতে পারে না। এটি নতুন কোনো অসুস্থতা নয়। এরপরও তার যাতে জেল কোড অনুযায়ী তার চিকিৎসা, সর্বোচ্চ চিকিৎসা তিনি পান, সেই জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খালেদা জিয়ার বিষয়ে আদালতের সিদ্ধান্তে সরকার কোনো হস্তক্ষেপ করছে না বলেও দাবি আওয়ামী লীগ নেতাদের। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির কথা জানিয়েছেন চিকিৎসক আবু নাসের রিজভী। সিঙ্গাপুরে আবু নাসের রিজভী সাংবাদিকদের জানান, 2-1 দিনের মধ্যে কাদেরের কৃত্রিম যন্ত্র খুলে ফেলা হবে। ওবায়দুল কাদেরের কিডনির অবস্থা স্থিতিশীল এবং হার্টের অবস্থা এবং রক্তচাপ স্বাভাবিক। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডক্টর ফিলিপ কোহ এর নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে ওবায়দুল কাদেরের চিকিৎসা চলছে। গত সোমবার রাতে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। ওবায়দুল কাদের সাহেবের সব প্যারামিটারগুলো দিন দিন ভালো দিকেই যাচ্ছে। ওনার কিডনি এখন খুবই স্টেবল আছে, ওনার ইনফেকশনের রেটও অনেক কমে গেছে, হার্টের কন্ডিশন, প্রেশার এবং হার্টবিট এগুলো খুব ভালো আছে এবং তারা চিন্তা করছে আগামী 2-1 দিনের ভিতর ওনার যে আর্টিফিশিয়াল মিনসগুলো আছে, যে ডিভাইসগুলো আছে, ওগুলো ওনার খুলে ফেলার চিন্তা করছে। পাট খাত লাভজনক করতে পাট পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। পাট পণ্য রপ্তানিতে প্রণোদনা বাড়ানোর আশ্বাসও দেন তিনি। পাটের সোনালী গৌরব ফিরিয়ে আনতেই জাতীয় পাট দিবসের আয়োজন। দিনটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাট পণ্যের মেলা বসেছে। পাট পণ্যের বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকরা জানান, পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, তবে রপ্তানিতে প্রথম। এই খাত থেকে বছরে আয় হয় 8,000 কোটি টাকা। গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, গত অর্থ বছরে প্রায় 92 লাখ বেল পাট উৎপাদন হয়েছে। আয় হয়েছে 1025 মিলিয়ন মার্কিন ডলার। তারপরও প্রতি বছর 500 কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। এ নিয়ে হতাশ না হয়ে লোকসান কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যে এত হতাশ হওয়ার কি আছে, আর আমি লোকসান করব কেন? এমন একটি পণ্য যার কিছুই ফেলা যায় না, সেটা কেন লোকসান হবে? আমরা লোকসান শুনতে চাই না। লাভজনক কিভাবে করা যায়, কিভাবে করতে হবে সেটা দেখতে হবে। কৃষি পণ্য হিসেবে পাটজাত পণ্য একটা প্রণোদনা পেতে পারে। আবার এটা যখন ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, যেহেতু এটা রপ্তানিমুখী পণ্য, সেই রপ্তানিমুখী অন্যান্য পণ্য যে প্রণোদনা পায়, পাটও সেই এবং পাটজাত পণ্য সেই প্রণোদনা পাবে।
পাটের সুদিন ফেরাতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রয়োজনে প্রণোদনা দেওয়ার আশ্বাস দেন তিনি। সোনালী আঁশ পাট, যার থেকে সোনালী ব্যাগ থেকে শুরু করে অন্যান্য পণ্য হচ্ছে, এটাকে আমাদের আরও ব্র্যান্ডিং করে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে পরিবেশ বান্ধব একটা পণ্য হিসেবে, তাহলে বিরাট মার্কেট আমরা পেয়ে যাব এবং পাটের থেকে আমাদের এমনকি বৈদেশিক মুদ্রা আরও ব্যাপকভাবে অর্জন করা যাবে। এই খাতের 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন হিজবুত তাহরির ক্যাম্পাসে তৎপর হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থী এবং প্রধান ছাত্র সংগঠনগুলোর নেতারা। প্রশাসনকে কঠোর ভূমিকা নেয়ার দাবি তাদের। জঙ্গিবাদ ছড়ানোর অভিযোগে 2009 সালে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করে সরকার, কিন্তু এর পরেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গোপন কার্যক্রম চালাচ্ছে সংগঠনটি। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তৎপরতা বাড়িয়েছে হিজবুত তাহরির। কথিত খিলাফত প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মঙ্গলবার রাতে পোস্টার লাগায় তারা। তবে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সকালে এসব পোস্টার ছিঁড়ে ফেলেন। এখানে বাংলাদেশের নিষিদ্ধ কোনো জঙ্গি সংগঠনের প্রচারণা থাকবে, এটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী হিসেবে এটা মেনে নিতে পারি না। নিষিদ্ধ সংগঠনের এই তৎপরতায় ক্ষোভ জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। নেতাদের অভিযোগ, প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে ক্যাম্পাস অস্থিতিশীলের চেষ্টা চলছে। হিজবুত তাহরির একটি জঙ্গি সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত এই বাংলাদেশে, এবং এই স্বাধীনতার সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মধুর ক্যান্টিনে বিভিন্ন জায়গায় তারা পোস্টার লাগিয়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে প্রশাসনের অবহেলার কারণে আজকে হিজবুত তাহরিরের মতো জঙ্গি সংগঠন বিশ্ববিদ্যালয়ে পোস্টার মারার দুঃসাহস দেখিয়েছে। হিজবুত তাহরির তো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের আওতাভুক্ত কোনো সংগঠন না, এখানে নিষিদ্ধ আছে, ধর্মভিত্তিক যে কোনো ছাত্র সংগঠন নিষিদ্ধ আছে। এই ব্যাপারে আমরা প্রশাসনকে পদক্ষেপ নিতে আমরা দাবি জানাই। এখানে যেগুলোকে বাধা দেওয়ার কথা সেগুলো তারা বাধা দিচ্ছে না, ফলে এখানে আরও নানা ধরনের শক্তি, এখানে সাম্প্রদায়িক শক্তি, তারা এখানে এই সুযোগটা কাজে লাগিয়ে এই ধরনের তৎপরতা চালাচ্ছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে নিষিদ্ধ সংগঠনে যুক্তদের বিষয়ে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিছু কিছু বিষয়ে আমি এটা অবহিত হয়েছি এবং আমরা এই সমস্ত কাগজপত্র জব্দ এবং যারা এগুলো লাগানোর চেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে চিহ্নিত করার জন্য অলরেডি আমি টিম পাঠিয়েছি। এদিকে বুধবার 30 দফা ইস্তিহার ঘোষণা করেছে ছাত্রলীগ। অন্যদিকে আবারও প্রচারে বাধার অভিযোগ তুলেছে ছাত্রদল। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারীর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত জেন্ডার ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, নারীরা সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে, পুরুষের সঙ্গে সমান তালে কাজ করছে তারা। নারীর অধিকারের বিষয়ে পুরুষদের সচেতনতার পাশাপাশি নারীদেরকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। অবকাঠামো উচ্ছেদের পর এবার তুরাগ নদে দখল হয়ে যাওয়া চ্যানেল খননে তৎপর হয়েছে বিআইডব্লিউটিএ এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর কিন্তু তাদের এই তৎপরতা, এবং তারা আশা করছে 1.5 মাসের মধ্যেই কাজ শেষ করতে পারবে। আমাদের প্রতিবেদনে যেটি দেখানো হয়েছিল যে তুরাগের যে একটি চ্যানেল সেটি কিছুটা ভরাট হয়ে পড়েছিল, সেটি পুরোটাই কিন্তু দখল হয়ে গিয়েছিল। আমরা পুকুর চুরির কথা শুনেছি, এখানে রীতিমতো নদী চুরি হয়ে গিয়েছিল। যাই হোক, সেটি উদ্ধারের একটি তৎপরতা নিয়েছে প্রশাসন, সাধুবাদ জানাই। এখন নদী যদি রক্ষা না হয়, এগুলো যদি ভরাট করে এভাবে দখল হয়, তাহলে কিন্তু প্রাকৃতিক জলাধার যেগুলো সেগুলোর আর জল সরার জায়গা থাকবে না, পানি সরার জায়গা থাকবে না, মানুষের জীবনে বিপর্যয় নেমে আসবে, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। সব কিছু বিবেচনায় আমরা আশা করব যে প্রশাসন এবার যে উদ্যোগটি নিয়েছে সেটি অব্যাহত থাকবে এবং কোনো বাধার মুখেই তারা পিছু হটবে না এবং সেটি সফলতার মুখ দেখবে। যাই হোক, আমরা প্রতিবেদনটি দেখি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে গত 13 ফেব্রুয়ারি প্রতিবেদন প্রচারের পর তুরাগের বসিলা অংশে দখল হওয়া চ্যানেল উদ্ধারে নামে বিআইডব্লিউটিএ। 19-20 ফেব্রুয়ারি দুদিনের অভিযানে 88টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে সে সময় পর্যাপ্ত এক্সকেভেটর না থাকায় খনন শুরু করতে পারেনি সংস্থাটি। বুধবার সকালে শুরু হয় চ্যানেল খনন। স্বাভাবিক প্রবাহ সচল হলে এখান দিয়ে ছোট নৌযান চলতে পারবে বলে জানান বিআইডব্লিউটিএর বন্দর পরিচালক। যেহেতু এটা আমাদের সেকেন্ড ক্লাস রুট,
এই রুটকে প্রবাহ করার জন্য জাহাজ এবং নৌযান চলাচলের জন্য যে প্রয়োজনীয় ড্রাফট করতে হবে। আমাদের মোট কথা 25 ফিট আমরা এটাকে গভীরতা করব। প্রথম দিনের খনন চলে 4টি এক্সকেভেটরের মাধ্যমে। দখল হয়ে যাওয়া এই চ্যানেলের দৈর্ঘ্য 2800 ফুট এবং প্রস্থ 250 ফুট। আগামীকাল থেকে এখানকার খনন কাজে 10টি এক্সকেভেটর কাজ করবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ এবং এটি খননে প্রায় 2 থেকে আড়াই মাস পর্যন্ত সময় লাগতে পারে। তবে খননে বাধা দেওয়ার চেষ্টা করেন দখলদার আমিন মমিন হাউজিংয়ের লোকজন। এক পর্যায়ে আওলাদ হোসেন নামে একজনকে আটক করা হয়। অবৈধভাবে ওনাদের পক্ষ থেকে ভরাট করে এখানে কোটি কোটি টাকা খরচ করে সরকার এটাকে উচ্ছেদ করছে। বিরতি ছাড়াই একটানা খনন চালানোর পরিকল্পনা রয়েছে বিআইডব্লিউটিএর। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা জানতে চেয়েছিলাম। আহমেদ ফয়সাল হাজীগঞ্জ চাঁদপুর থেকে বলছেন তিনি, আমার এলাকা পূর্ব কাজিরগাঁওয়ে বিদ্যুৎ সমস্যা প্রকট, প্রতিদিন দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হয়। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। সুলতানা নাসরিন আদর্শ সদর কুমিল্লা থেকে বলছেন, আমাদের এলাকায় মাদক ব্যবসা এবং মাদক সেবনের আখড়া হিসেবে গড়ে উঠেছে। প্রতিদিন রাস্তার পাশে প্রকাশ্যে চলে মাদক সেবন এবং মাদকের ব্যবসা। এ সমস্যা সমাধানে তিনি ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন। মোহাম্মদ কাদের হরিরামপুর উত্তরা ঢাকা থেকে বলছেন তিনি, আমাদের গ্রামের সঙ্গে আবদুল্লাপুর উত্তরা যাতায়াতের প্রধান সড়কের অবস্থা খুবই খারাপ, বর্ষায় একেবারে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। দ্রুত রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে তিনি অনুরোধ জানিয়েছেন। দর্শকদের ধন্যবাদ জানাতে চাই তাদের চিঠিগুলোর জন্য। শেষ করব সংবাদ সন্ধ্যা। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। পুরান ঢাকার রাসায়নিকের গুদাম সরাতে হচ্ছে, রোড ম্যাপ, স্থায়ী জায়গার আগে অভিযান বন্ধের দাবি। অন্যের দুর্নীতি খোঁজার আগে দুদককে স্বচ্ছ হতে বলল হাইকোর্ট, জাহালমকে নিয়ে প্রতিবেদনে ক্ষোভ। রাজনৈতিক কারণে খালেদাকে চিকিৎসা বঞ্চিত রাখার অভিযোগ বিএনপির, নাকচ আওয়ামী লীগের। ওয়েলিংটন টেস্টেও মুশফিককে পাওয়া নিয়ে শঙ্কা, চোটের পর প্রথমবার ক্রিকেট বলে অনুশীলন। আর এই ছিল আজকের সংবাদ। আমন্ত্রণ, পরের আয়োজন এডিটর থেকে।